মানে যারা এঙ্গেজ আছি এখানে আজকে যারা আলোচনা অ্যাটেন্ড করছি, এখানে মোটামুটি সবাই ডিজাইন প্রফেশন অথবা ক্রিয়েটিভ কাজটাজের সাথে মোটামুটি যোগাযোগ আছে আর কি। তো এর আগে আমরা বেসিক শেপ নিয়ে আলাপ করছিলাম। সো আজকে হচ্ছে পার্সপেক্টিভ নিয়ে আলাপ করব। দেন নেক্সট হয়তো কালার নিয়ে আলাপ করতে পারি। এইখানে আমরা আগের ক্লাসের কিছু জিনিস একটু রিভাইজ দিয়ে নেই, বিকজ এই পার্সপেক্টিভের জন্য আগের কিছু জিনিস আর কি জানার দরকার আছে। সেটা হইতেছে, আমরা জানি যে বেসিক শেপ হইতেছে তিনটা। এই তিনটা হইতেছে বেসিক শেপ। এখানে ট্রায়াঙ্গুলার, রেক্টেঙ্গুলার আর হচ্ছে সার্কুলার। এই তিনটা বেসিক শেপই হচ্ছে আমার ড্রয়িংয়ে বারবার রিপিট হবে। সো আমরা পৃথিবীতে যত শেপ দেখি, এই শেপগুলো দেখলে খেয়াল করব যে এই শেপগুলো হইতেছে এই তিনটা শেপের কম্বিনেশন। এর বাইরেও আরেকটা শেপ আছে, যেমন একটা গাছ কিন্তু এরকম হইতেই পারে, তাই না? সো এইটারে অর্গানিক শেপ বলা যায়, বাট এটাও সার্কুলার শেপের একটা কম্বিনেশন বলা যায়। সো আমরা আজকে হচ্ছে পার্সপেক্টিভ নিয়ে আলাপ করব। তো পার্সপেক্টিভের অনেক থিওরি আছে, সিঙ্গেল পয়েন্ট পার্সপেক্টিভ, ডাবল পয়েন্ট পার্সপেক্টিভ, 3 পয়েন্ট পার্সপেক্টিভ, 4 পয়েন্ট পার্সপেক্টিভ, ইভেন 5 পয়েন্ট পার্সপেক্টিভও আছে। সো এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা জাস্ট আজকে একটা বেসিক একটা আইডিয়া নিয়ে নিব আর কি। সো ফার্স্ট অফ অল হইতেছে, আমরা রেল লাইন দেখছি, তাই না? রেল লাইনের যে দুইটা ট্র্যাক থাকে, যে দুইটা লাইন থাকে অ্যাকচুয়ালি, ওই লাইনটা এক সময় গিয়ে একটা জায়গায় মিলে যায়। সো এটারে বলে হইতেছে ভ্যানিশিং পয়েন্ট। এটা তো আমরা সবাই জানি যে যে পয়েন্টে গিয়ে মিলে যাচ্ছে ওইটারে ভ্যানিশিং পয়েন্ট বলে। সো আমরা ফার্স্টেই বলছিলাম যে মোটামুটি পাঁচ পাঁচ রকমের পার্সপেক্টিভ আর কি আমরা জানি। হ্যাঁ, সো এই পাঁচ ধরনের পার্সপেক্টিভের প্রথমটাই হইতেছে সিঙ্গেল পয়েন্ট পার্সপেক্টিভ। সো এই একটা একটা পয়েন্টে গিয়ে সে মিলে গেছে, সো এই জন্য এটারে সিঙ্গেল পয়েন্ট পার্সপেক্টিভ বলা হইতেছে। সো রেল লাইন হইতেছে এটা সবচেয়ে ভালো এক্সাম্পল। হ্যাঁ, আদতে তো রেল লাইন ওইখানে গিয়ে মিলে নেই, বাট দেখার জন্য এইখানে গিয়ে মনে হচ্ছে যে এইখানে আসলে মিলে গেছে। তো এটা হইতেছে পার্সপেক্টিভের সবচেয়ে বড় এক্সাম্পল বলা যায়। কেউ যদি এই জিনিসটা শুধু বোঝে, তাইলে তার পার্সপেক্টিভের 50% ডান। দেন হইতেছে এই এই ফর্মুলাগুলোরে সে ড্রয়িংয়ে কাজে লাগাবে কীভাবে অ্যাকচুয়ালি। সো এখন হইতেছে ডুয়েল পয়েন্ট পার্সপেক্টিভ। সো সিঙ্গেল পয়েন্ট তো আমরা বুঝি যে একটা পয়েন্ট থেকে যদি এরকম অনেকগুলো লাইন টানি, দেন এখানে যদি একটা বিল্ডিং আঁকি, ওইটা এক সময় গিয়ে মিলে যাবে, সেইটারে আমরা বলতেছি হ্যাঁ সিঙ্গেল পয়েন্ট পার্সপেক্টিভ। হ্যাঁ, তারপরে ডুয়েল পয়েন্ট পার্সপেক্টিভ। সো এটার ইস্যুটাও একই। হ্যাঁ, এখান থেকে তখন এইভাবে লাইনগুলো আসবে, দেন এই দুই পাশ থেকে লাইন আসবে। এগুলার প্র্যাকটিসের কিছু ওয়ে আছে, ওগুলো আমি একটু পরে বলতেছি। হ্যাঁ, দেন হইতেছে যে এইখান থেকে এটার যদি একটা ওয়াল কল্পনা করি, ধরেন একটা গলি আছে আর কি, দুই পাশে ওয়াল। সো এই যে এই দুইটা পয়েন্ট থেকে আমি কিন্তু এভাবে মার্জিন নিচ্ছি, লাইন টানতেছি। হ্যাঁ, বা একটা টানেল যদি চিন্তা করি, সো এটারে আমরা বলতেছি হলো ডুয়েল পয়েন্ট পার্সপেক্টিভ। হ্যাঁ, তার মানে হইতেছে ব্যাপারটা হইতেছে এইরকম যে ওর একটা ডেপথ আছে। এটা খুবই বেসিক, এটা আমরা আসলে সবাই জানি। হ্যাঁ, যে এটার ডিরেকশন এদিকে চলে গেছে। মোটামুটিভাবে এইটা হইতেছে আর কি ডুয়েল পয়েন্ট পার্সপেক্টিভের একটা ব্যাপার। সো এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট, দেন দুইটা লাইন এদিকে মিলে গেছে। সো সিঙ্গেল পয়েন্টেও কিন্তু সেম ব্যাপারটাই হয়েছিল। তো মোটামুটি পার্সপেক্টিভের ব্যাপারটা হইতেছে যে ও একটা পয়েন্টে গিয়ে মিলে যাবে। হ্যাঁ, এটাই আর কি। এর ভিতরে আরও অ্যাডভান্স ব্যাপার আছে, সেটা হইতেছে এখন আমরা যদি 3 পয়েন্ট পার্সপেক্টিভে যাই, বা যেটারে আমরা আইসোমেট্রিক পার্সপেক্টিভ বলে থাকি। হ্যাঁ, যেমন একটা ইট, হ্যাঁ, বা একটা বক্স যদি কি, হ্যাঁ, যেমন এটারে আমরা আইসোমেট্রিক পার্সপেক্টিভ অথবা এটা 3 পয়েন্ট পার্সপেক্টিভ বলা যায় এটারে।
অ্যান্ড এটা 3 পয়েন্ট হইলো কিভাবে, হ্যাঁ ওইটা একটু দেখি। সো সিঙ্গেল পয়েন্ট আমরা দেখলাম একটা, ডাবল পয়েন্ট দেখলাম দুইটা, এখান থেকে আসছে এইভাবে, এখান থেকে আবার অনেক প্যারামিটার বের হবে। সো 3 পয়েন্টের স্টেপটা হবে এইভাবে, তাইলে 1 2 এই 3, হ্যাঁ এই আর কি। দেন এখান থেকে একটা লাইন আমরা, এগুলো কিন্তু কাল্পনিক লাইন, ঠিক আছে। সো ব্যাপারটা এইভাবে ওয়ার্ক করে তখন, ও একটা পয়েন্টে গিয়ে মিলে যায়, এই আর কি। সো এটারে আমরা আইসোমেট্রিক পার্সপেক্টিভ বলি। তো এই দেশে আর কি খুব বেসিক একটা জায়গা। এবার যদি আমরা এখন 4 পয়েন্ট পার্সপেক্টিভে যদি যাই, হ্যাঁ 1 2 3, তখন এদিকে আসবে আর কি তখন ব্যাপারটা, হ্যাঁ। সো এই এই হ্যাঁ, তো তখন এটা আমি যদি এখন একটা জিনিস আঁকি এখন, তাহলে এইখান থেকে, হ্যাঁ জিনিসটা তখন ফ্লোটিং মনে হবে আর কি, মনে হবে যে ও এটার উপরে আর কি ভেসে আছে, তাই না। এই নর্মালি কোনো সাইফাই আর্টে এই টাইপের ড্রয়িংগুলো আমরা বেশি দেখে থাকি আর কি। যেমন ধরেন এদিকে একটা ধরেন একটা স্পেসশিপ সেইখান থেকে যাচ্ছে আর কি, সবার ডিরেকশন ধরেন ওইদিকে। সো এটা হইতেছে 4 পয়েন্ট পার্সপেক্টিভ আর কি। আর আমরা সবাই ফিশ আই লেন্সের নাম জানি, যেটা 5 পয়েন্ট পার্সপেক্টিভ বলে আর কি, যেটারে একজন আর্টিস্ট আছে, ওনার নাম হচ্ছে পল হাডসন। ওনার আর্ট আপনারা দেখছেন। 5 পয়েন্ট পার্সপেক্টিভের একটা টেমপ্লেট আছে, ওটা দেখলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। সো এটা হইতেছে আর কি 5 পয়েন্ট পার্সপেক্টিভ। সো 5 পয়েন্ট পার্সপেক্টিভের একটা এক্সাম্পল হচ্ছে এটা। আমি অ্যাকচুয়ালি 5 পয়েন্ট পার্সপেক্টিভ নিয়ে আগে কাজ করি নাই, সো ওটার এক্সাম্পল আসলে এই আর্টিস্ট থেকে দেখাইতে হলো। এটারে আর কি 5 পয়েন্ট পার্সপেক্টিভ বলে। সো এটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করে হচ্ছে, এটা হইতেছে এটার টেমপ্লেট। সো 5 পয়েন্ট পার্সপেক্টিভের মূলত এটা সিঙ্গেল পয়েন্ট পার্সপেক্টিভও বলা যায়। ব্যাপারটা এইটাই আর কি, যে এইখানে একটা সেন্টার পয়েন্ট থাকে, দেন এইখান থেকে আর কি লাইনগুলো এইভাবে যায় আর কি। সো এইগুলার প্র্যাকটিসের জন্য টেমপ্লেট পাওয়া যায়, অনলাইনে সার্চ দিলে এরকম টেমপ্লেট চলে আসে। সো এই লাইনগুলো হইতেছে এইভাবে রাউন্ড আকারে আসে। সো এই লাইনের রেফারেন্স নিয়ে যদি আমরা কিছু ড্রয়িং করি, তাইলে এই ড্রয়িংগুলো হইতেছে 5 পয়েন্ট পার্সপেক্টিভে যাবে। সো আমি যদি একটা রুম ড্রয়িং করি অ্যাজ লাইক, যেমন একটা পার্সন যদি এখানে বসে থাকে, হ্যাঁ ধরেন ও একটা ড্রয়িং করতেছে, ওর সারাউন্ডিং যা যা আছে, এখানে একটা টেবিল থাকতে পারে, এখানে একটা চেয়ার থাকতে পারে, এখানে একটা দরজা থাকতে পারে, এখানে একটা সোফা থাকতে পারে, রাইট। এখানে একটা ফ্রেম থাকতে পারে, হ্যাঁ এখানে উইন্ডো থাকতে পারে, হ্যাঁ মাথার উপরে ফ্যান থাকতে পারে, রাইট। সো এই জিনিসগুলো আসলে ওয়ার্ক করে হইতেছে একটা সিঙ্গেল পয়েন্ট থেকে। দেন হচ্ছে এখানে যদি আমি একটা কাল্পনিক লাইন চিন্তা করি, ব্যাপারটা এইভাবে ওয়ার্ক করে অ্যাকচুয়ালি। সো এটা অনেক প্র্যাকটিসের ব্যাপার, আমারটাও খুব ভালো হয় না। সো আমরা যদি এরকম লাইন চিন্তা করি, হ্যাঁ এইরকম, সো এই যে রেফারেন্স লাইন, এই লাইনগুলোর টেমপ্লেট পাওয়া যায়। আর টেমপ্লেট নিয়ে যদি কাজ করতে ডিসকমফোর্ট ফিল হয়, সেই ক্ষেত্রে আমরা এইভাবে লাইন নিতে পারি আর কি। সো এইখানে একটু ভুল হয়েছে, যে লাইন নেওয়ার পরে বুঝে গেছে।
সো মোটামুটিভাবে এই হইতেছে 5 পয়েন্ট পার্সপেক্টিভ। সো এখন হচ্ছে আমরা ধরেন ঢাকা শহর মানে ঢাকা শহর এরকম গলিগালা তো অনেক আছে, তাই না? সো ওইগুলো অ্যাকচুয়ালি কীভাবে আঁকবো, এইখানে আমি এটা অনেক আগে একবার আঁকছিলাম, খুব সম্ভবত 2021 সালের দিকে। সো এটা শাঁখারী বাজারের একটা গলি ছিল। সো এই টাইপের ড্রয়িংয়ের আগে প্রি স্টেজ হইতেছে মানে ছোট ছোট অবজেক্ট আঁকা আর কি। ধরেন একটা বক্স আঁকলাম, হ্যাঁ, একটা বক্স এইভাবে আঁকলাম, এরকম ছোট ছোট ড্রয়িং করা আর কি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আর কি, মানে ড্রয়িং করতে থাকা। আর ব্রাশের জন্য হচ্ছে আমি জেনারেল ব্রাশ ব্যবহার করি। ফটোশপের যে বিল্ট ইন জেনারেল ব্রাশ আছে, এইখানে হইতেছে যে রাউন্ড এজ যে ব্রাশটা আছে, এই ব্রাশটা ইউজ করি। আর কাজের সময় হইতেছে প্রেশার অন করে রাখি, দেন তাইলে প্রেশার নিয়ে কাজ করা যায় আর কি। এদিকে ড্রয়িং করলে ড্রয়িংটা স্মুথ হয়। তো এই মানে বড় সিনারিও আঁকার আগে ছোট ছোট প্র্যাকটিস করা আর কি। এই ছোট ছোট বক্স আঁকা, মানুষের বাসায় এরকম বই থাকে, চেয়ার টেবিল থাকে, এইগুলো আর কি ড্রয়িং করা। সো এই ড্রয়িংগুলো করার যে ওয়েটা আছে সেটা হইতেছে, যেমন ধরেন হ্যাঁ, আমরা যদি একটা চেয়ার আঁকতে চাই তাহলে চেয়ারটা কীভাবে আঁকবো। চেয়ার আঁকার আগে ওর অ্যাঙ্গেলটা ধরার চেষ্টা করব, তারপরে চেয়ারের যে অবস্থান আছে ওই অবস্থানটা আগে বুঝবো আর কি। সো ফার্স্টে চেয়ার আঁকার আগে কিন্তু আমি চেয়ার আঁকবো না, ওর আগে আমি ফর্মটা আগে এঁকে নিব আর কি। ধরে নিলাম যে চেয়ারটা এই অ্যাঙ্গেলে আছে। আমরা যারা এখন অ্যাড হয়েছি, এই ক্লাসটা যেহেতু রেকর্ড হবে, সো অসুবিধা নাই, জাস্ট দেখতে থাকি। এতক্ষণ আমরা আসলে মানে কয় ধরনের পার্সপেক্টিভ আছে ওইগুলো নিয়ে আলাপ করছি। এগুলো নিয়ে অনেক ডিটেইল আসলে ইউটিউবে অনেক আছে। মাস্টার ক্লাস আর্টিস্ট কিম জাংজি, ওনার আর্টগুলো দেখলে আর কি আরও বেশি বোঝা যাবে। সো যার পার্সপেক্টিভ সেন্স যত ভালো, তার ড্রয়িং তত মানে দেখতে ভালো লাগে। সো যেটা বলতেছিলাম যে আমরা যদি চেয়ার টেবিল বক্স যে যাই কিছু আঁকি, পানির জগ টগ যাই আঁকি, হ্যাঁ, ওইটাকে আমরা ডিরেক্ট আঁকবো কিনা, বা যে কোনো জিনিস আমরা সরাসরি কিন্তু আঁকতে যাব না, ওইটার আগে একটা অবস্থান আঁকা নিব। ওটার যে অবস্থাটা আছে ওইটা আঁকার পরে আস্তে আস্তে শেপগুলো বের করবো এইভাবে। সো এই প্র্যাকটিসটা যদি কেউ আর কি খাতায় আঁকে বা ডিজিটালিও ট্রাই করতে পারে, সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আর কি খাতায় প্র্যাকটিস করা। দেন যে আননেসেসারি লাইনগুলো আছে ওগুলো আমি ইরেজ করে দিলাম, যাতে শেপটা বের হয়ে আসে আর কি। সো এই প্র্যাকটিসটা যদি কেউ করে তাহলে তার পার্সপেক্টিভ প্র্যাকটিসটা ভালোভাবে হয়ে যাবে। তো এখন এই চেয়ারটারই বিভিন্ন অ্যাঙ্গেলে আঁকা আর কি। তারপরে তো ডিটেলিংয়ের ব্যাপার আছে, আপাতত ডিটেলিংয়ে গেলাম না। সো এইটারে যদি আবার আমি অ্যাঙ্গেল চেঞ্জ করি, হ্যাঁ, ধরলাম এখন আমি এই অ্যাঙ্গেলে আঁকবো, এই অ্যাঙ্গেলটা অলরেডি আঁকছি, এবার একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল নেই, ধরে নিলাম সেটা এইভাবে আছে। সো এই যে এইগুলো হইতেছে আর কি রেফারেন্স লাইন আর কি। সো রেফারেন্স লাইনের থ্রুতে আঁকলে মানে ড্রয়িংটা অ্যাকুরেট হয়, ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তার মানে আমরা যে প্রসেসটা এখন দেখলাম সেটা হইতেছে যে আর কি রেফারেন্স লাইনের থ্রুতে কোনো কিছু ড্রয়িং করা। তো এটা একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল, তাই না? সো এই অ্যাঙ্গেলটা যদি আমরা এখন লাইন চিন্তা করি, সো ও কিন্তু এক সময় গিয়ে এই যে এই ভ্যানিশিং লাইনটা এক সময় একটা পয়েন্টে গিয়ে কিন্তু মিলে যাবে, তাই না? এই যে এক সময় মিলে যাবে, সেম ব্যাপারটা এটার ক্ষেত্রেও। তো এই বিষয়টা আর কি মাথায় রাখা আর কি। তো যে কোনো অবজেক্ট তাইলে আমরা কি করব, আমরা আগে একটা বক্স এঁকে নিব, বক্স আঁকার পরে তারপরে ওই ড্রয়িংটা আর কি করবো। দেন আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেলে ওই বক্সগুলো আঁকলে আমাদের অবজেক্টটাও বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা আঁকতে পারবো। এখন হচ্ছে আসলে এই যে সিটিস্কেপগুলো আসলে কিভাবে করা হয়, এক একজন আর্টিস্টের এক একটা ওয়ে থাকে।
আসলে কোনো প্রসেসই আলটিমেট না, বাট আমি কিছু সহজ প্রসেস ফলো করি, যেহেতু আমার ড্রয়িংয়ে কিছু দুর্বলতা আছে। সো আমি চেষ্টা করি মানে বেসিক শেপ দিয়ে আর কি ওই জিনিসগুলো সলভ করার। ধরে নিলাম এটা একটা আছে, আরেকটা আরেকটা রেফারেন্স এটা। এইখানে আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি। মোটামুটি এটা হইতেছে টপ ভিউ। সো এটা যদি ভিউ হিসাব করি, এটারে আমরা বার্ডস আই ভিউ বলতে পারি বা সেমি বার্ডস আই ভিউ। অ্যাকচুয়ালি বার্ডস আই ভিউ তো টপ উপর থেকে নিচের দিকে দেখে আর কি, এই ভিউটা আর কি। এইখান থেকে দেখতে গেলে আর কি ভিউটা একটু অ্যাঙ্গুলার আছে, তাই না? সো এই জিনিসগুলো আসলে কিভাবে সলভ করে? সো পার্সপেক্টিভ ড্রয়িংয়ের ক্ষেত্রে সবার আগে মানে কোন পজিশন থেকে আমি দেখতেছি এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলো সলভ করার সবচেয়ে ভালো ওয়ে হইতেছে ছবিটা নেয়ার পরে বা দেখার পরে মোটামুটি একটা কাল্পনিক রেখা আর কি চিন্তা করা আর কি। সো এটা যদি আমি মানে ওইভাবে চিন্তা করি, একটু আগে যেটা বলছিলাম, সো এটারে যদি আমি সিঙ্গেল পয়েন্ট পার্সপেক্টিভ হিসাব করি, সো আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে এইখানে একটা পয়েন্টে গিয়ে যদিও এখানে আরও অনেকটুকু আছে, সো ধরে নিলাম মোটামুটি এইখানে আর কি এটার পয়েন্ট। সো এটা কিন্তু এইখান থেকে আসছে। এই যে, সো এই ধরনের ড্রয়িংয়ের ক্ষেত্রে এরকম কাল্পনিক লাইন আগে আর কি চিন্তা করতে হবে। সো এইখানে এরকম একটা ব্যাপার আছে আর কি। সো আমি যত এরকম সাপোর্ট লাইন নিব তত আমার ড্রয়িংয়ের জন্য সুবিধা হবে। সেম ব্যাপারটা হইতেছে এই যে এইভাবে আর কি। ওই যে একটু আগে যেটা বলতেছিলাম যে সবচেয়ে পার্সপেক্টিভের সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে হচ্ছে রেল লাইন। সো ওই ফর্মুলাটাই আর কি। এখন যে লাইনগুলো দিচ্ছে এগুলো হইতেছে রেফারেন্স লাইন, এগুলো একটু পরেই কাজে লাগবে। সো আমি এখন এই ছবিটা আমি সাইডে রাখি। এখন এখান থেকে আমি আর কি ড্রয়িংটা বের করে নিয়ে আসি। সো আমরা জানি যে কাছের জিনিস একটু বড় হয় বা কাছের জিনিস ক্লিয়ার হয়, তাই না? সো গ্র্যাজুয়ালি এটা যত দূরে যাবে তত এটা অস্পষ্ট হইতে থাকবে। সো এইখানে একটা কালারেরও ব্যাপার আছে। সো কালার পার্সপেক্টিভ মানে দূরের কালার একটু ডিপ হবে আর কাছের কালার ডিপ হবে আর দূরের কালার লাইট হবে। তো এটা আর কি কমন ব্যাপার। তো এই টাইপের ড্রয়িংগুলো তাহলে কীভাবে আমরা সলভ করলাম? প্রথমে আমরা একটা কাল্পনিক রেখা নিয়ে নিছি আর কি এটার ইমেজ থেকে। দেন হইতেছে যে এখানে যে বড় বড় অবজেক্টগুলো আছে, যেটা আমি বললাম যে যাদের ড্রয়িংয়ে একটু দুর্বলতা আছে তারা এইভাবে জিনিসটা সলভ করতে পারে। সো এই যে রেফারেন্স লাইন নিয়ে নিলাম, এখন আমি হচ্ছে এটার অপাসিটি কমাই দেওয়ার পরে এখানে যে বড় বড় অবজেক্ট যেগুলো আছে এইগুলারে আমার সবার আগে আর কি ওর যে একটু আগে যে চেয়ার আঁকার যে রেফারেন্সটা দেখাইলাম আর কি, সো ওইটা আমার এখন এখানে হেল্প করবে। সো আমি কিন্তু অলরেডি মানে ডিসাইড করে ফেলছি যে ওর প্লেসমেন্ট কেমন হবে। সো এখন হইতেছে এই যে এখানে যে অবজেক্টগুলো আছে এই অবজেক্টগুলো আর কি আমি এখানে প্লেস করব আর কি। সো এখানে দেখেন, এখানে কিন্তু সামনে ক্রাউড আছে, তাই না? সো ক্রাউডের চেয়েও এখানে যে জিনিসটা নোটিস করার মতন, এখানে সবচেয়ে বড় অবজেক্ট কী আছে, এখানে সবচেয়ে বড় যে অবজেক্টগুলো আছে এইগুলো আগে আঁকতে হবে আর কি। সো এইখানে বড় অবজেক্টগুলো হইতেছে এই বিল্ডিংগুলো হইতেছে সবচেয়ে বড় অবজেক্ট। এই বিল্ডিংগুলো আঁকলাম। এইখানে দেখেন, এইখানে তারপরে এখানে সাইনবোর্ডগুলো আছে। সো এটা যত দূরের দিকে যাবে এটা ছোট হইতে থাকবে। সো এই যে আমি যে রেফারেন্স লাইনগুলো নিছি এই লাইনগুলোর আমি এখন হেল্প নিব। উপরের দিকেও আছে, বাট আমি এত উপরের দিকে আর গেলাম না। উপরের দিকে গেলেও মোটামুটি এই যে রেফারেন্স লাইনগুলো আছে এই লাইনগুলোর হেল্প নেব আর কি।
এরপরে বড় অবজেক্ট কি আছে, এখন আমার কিন্তু প্লেসমেন্ট হয়ে গেছে, এখন আমি ডিটেলে এখনও যাই নাই। হ্যাঁ, ডিটেল সবার লাস্টে, এই যে এখানে জানালা আছে তাই না, হয়তো এখানে কারেন্টের তারগুলো আছে, এখানে ইলেকট্রিক্যাল পোল আছে, এগুলো আমি ডিটেল পরে দিব। ফার্স্ট হইতেছে এই বড় অবজেক্টগুলো সলভ করব, তারপরে এখানে কি আছে, এখানে এই যে গাড়ি আছে তাই না, সো এই যে গাড়ির প্লেসমেন্টটা আমি আগে করে নিলাম। এই এখানে একটা রিক্সা আছে। সো কোনো কিছুই কিন্তু আমি প্রথমে আঁকতে যাব না, আগে ওর ওর যে এই প্লেসমেন্ট আছে, আমি আগে প্লেসমেন্টটা সলভ করব, তারপরে হইতেছে ডিটেলিংয়ে যাব। আচ্ছা, এখন হইতেছে এখানে ফিগার আছে, সো ফিগার তো এখান থেকে এত ডিটেল দেখা যাবে না, সো ফিগারগুলো মোটামুটি ওর প্লেসমেন্ট নিয়ে নিব আর কি। যত দূরে যাবে তত এই জিনিসগুলো ছোট হয়ে যাবে, সো এটা দেখলেই বোঝা যাবে যে এটা এখানে একটা ডিস্টেন্স আছে আর কি। দেন হচ্ছে প্লেসমেন্ট হয়ে গেছে, এরপরে হইতেছে যে ডিটেলিংয়ে যাওয়ার যে বিষয়টা, তারপর হইতেছে আমি হচ্ছে এইখানে আস্তে আস্তে ডিটেল বের করা ট্রাই করব। এই যেখানে যেসব ডিটেলগুলো আছে, এইগুলো আস্তে আস্তে এইখানে এই প্র্যাকটিসগুলোর জন্য সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে আর কি খাতায় আঁকা আর কি, প্রথমেই যেটা বললাম এই আর কি। এরপর হইতেছে যে এখানে যে মানে যে ছোট ছোট ক্যারেক্টারগুলো আছে, যেমন একটা গাড়ি আছে, এখানে অটো আছে, বা আহ, এখানে কি কাভার্ড ভ্যান আছে, এগুলো ইন্ডিভিজুয়ালি আঁকা ট্রাই করো আর কি, এখান থেকে অ্যাঙ্গেল নিয়ে এগুলো আলাদা আলাদা ছোট ছোট করে ড্রয়িং করার চেষ্টা করা, তাইলে আর কি এখানে ভালো হবে আর কি। এইভাবে ব্যাপারটা এইটাই আর কি। তো মূলত হচ্ছে আজকে সময়ও শেষ। আহ, তো আমরা যেটা আর কি বোঝানোর চেষ্টা করা হয়েছে যে যে কোনো ড্রয়িংয়ের ক্ষেত্রে আগে ড্রয়িংয়ের প্লেসমেন্টগুলো ঠিক করা, তারপরে যেটা সবচেয়ে বড় অবজেক্ট, সবচেয়ে বড় অবজেক্টটা আগে ড্রয়িং করা, বড় অবজেক্টের অবস্থানটা আর কি প্লেসমেন্টটা ড্রয়িং করে ফেলা, দেন হইতেছে বড় থেকে ছোটোর দিকে যাওয়া, ডিরেক্ট ড্রয়িংয়ে না যাওয়া, আর হচ্ছে ওই ডিটেল সবার পরে করা। সো আমরা যখন এই মানে এতটুক পার্ট যখন শেষ হয়ে গেছে, দেন এই যে এখানে এখন আস্তে আস্তে ডিটেল করলে এটা বের হয়ে আসবে আর কি। সো ডিটেলিংয়ের পার্ট এত অল্প পরিসরে এখন তো ডিটেল বোঝানো যাবে না, আমি জাস্ট স্টেপগুলো আর কি বললাম। এরপরে হচ্ছে এখানে ইলেকট্রিক্যাল পোল টোল আছে, এই জায়গা এই জিনিসটা একটু হেজি তাই না, সো ড্রয়িংয়ে ওই ব্যাপারটা আসবে, বাট আমরা যখন রেফারেন্স দেখে ড্রয়িং করব, সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা অ্যাকচুয়ালি রিয়েল ইমেজ যা দেখতেছি ওইটাই আঁকতে হবে এরকম না, জাস্ট ওইটার মানে মূল ভাবার্থটা থাকলেই হবে, ঠিক না। সো মোটামুটি বোঝা যাচ্ছে যে এখানে একটা ক্রাউড আছে, হ্যাঁ ওই জিনিসটাই আর কি ড্রয়িং করার চেষ্টা করা। এরপরে আবার কালারেরও পার্সপেক্টিভ আছে, যেটা বলতেছিলাম, ছোট ছোট ডিটেল করা আর কি, আস্তে আস্তে ডিটেল করতে করতে এগুলো এভাবে বের করা আর কি। তো মোটামুটি এই হচ্ছে আর কি প্রসেস, আস্তে আস্তে কিছু কিছু জায়গায় সাইনবোর্ড টাইনবোর্ড আছে, এখানে লেখা টেখা দিয়ে দেওয়া আর কি। আস্তে আস্তে ই করা আর কি। তো মূলত ওয়াটার কালার অথবা সিটিস্কেপ যে কোনো ড্রয়িংয়ের ক্ষেত্রে এই প্রসেসটাই মেনলি কাজ করে।
সো ডিটেল আরও ইউটিউবে আরও আছে। মোটামুটি হইতেছে প্রসেস। আজকে আপাতত এতটুকুই থাকুক। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, কেউ মেসেজ দিতে পারেন অথবা ডিরেক্ট কোশ্চেন করতে পারেন। আমাদের হাতে আর 5 মিনিটের মতো আছে। কারো কোনো কোশ্চেন আছে কি? ওকে, ফাইন। তো আজকে হচ্ছে এটাই, মূলত ড্রয়িংয়ের আজকে পার্সপেক্টিভ নিয়ে আলাপ করলাম। এটা রেকর্ডেড ক্লাস, সো রেকর্ডটা দিয়ে দিব আর কি। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন।